পরিবর্তন চেয়েছিলেন, যে পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলেন, আজকে তারাই বলছেন আমরা এই পরিবর্তন চাইনি, আমরা এই পরিবর্তনকে ঘৃণা করি। এই পরিবর্তনের বিরুদ্ধে আর নতুন করে পরিবর্তন করে তুলতে হবে, নতুন করে আমাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে, আমি মানুষকে আমাদের সঙ্গে নিয়ে আসতে হবে। সংগ্রাম হবে, আক্রমণ হবে, আক্রমণের মধ্যে প্রতিরোধও করতে হবে। প্রতিরোধের মধ্য দিয়েই, সংগ্রামের মধ্য দিয়েই আরো একটা বিকল্প করে উঠবে এবং পশ্চিম বাংলায় একটা নতুন সরকার তৈরি হবে, যে সরকার প্রত্যেক পশ্চিম বাংলাতে নতুন রাস্তা দেখাতে পারে, ভারতবাসীকে নতুন রাস্তা দেখাতে পারে। দেখেছি পঞ্চায়েত সমিতির সভাপতি বামফ্রন্টের নেতা নির্বাচিত হয়েছিলেন ভোটের মাধ্যমে, তাকে কিন্তু খুন হতে হয়েছিল। তার কারণ তিনি টাকা নেননি, তিনি টাকা চাননি, তিনি আদর্শের প্রতি নিষ্ঠা রেখে, আদর্শকে সামনে রেখে তিনি চলার চেষ্টা করেছিলেন। তাকে খুন হতে হয়েছিল ইমামগঞ্জে নির্বাচন হয়ে যাওয়ার পরেও। আমরা ভুলে যাইনি এই সব কথা। এরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কাজ করতে পারে। শেওড়া কাণ্ডে আমরা দেখেছি দূর থেকে, সারা রাত থেকে মানুষ এসেছেন, পরশু থেকে এই মাঠে শুয়ে আছেন, গতকাল রাত থেকে এই মাঠে কষ্ট করে হাজার হাজার মানুষ শুয়েছিলেন। থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই। আর এই সমাবেশ, এত বড় সমাবেশ কলকাতা অতীতে কোনদিন হয়েছিল কিনা আমার জানা নেই, আমি দেখিনি এত বড় সমাবেশ। আমি তাই আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এই সমাবেশে আমরা এসেছি প্রথমত আমাদের প্রতিবাদ জানাতে। এই সমাবেশে আমরা এসেছি এই সরকারকে হুঁশিয়ারি দেওয়ার জন্য। এই সমাবেশে আমরা এসেছি আগামী দিনে আরো বড় লড়াই করার জন্য, শপথ দেওয়ার জন্য এই ময়দানে এসেছি। এটা প্রতিবাদের সভা। কিসের প্রতিবাদ? কোথায় চলে যাচ্ছিল, কোথায় নিয়ে যাচ্ছে এই সরকার পশ্চিম বাংলাকে? আমরা প্রতিবাদ করতে এসেছি। লাখ লাখ যুবককে অপমান করা হয়েছে। তারা একটা স্কুলে শিক্ষকতার জন্য চেষ্টা করেছিল, লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের অপমান করা হয়েছে, তাদের জীবন নিয়ে ঝিলিমিলি খেলা হয়েছে। তারা এখনো বুঝতে পারছেন না কি করবেন। আমরা বামপন্থীরা এখানে এসেছি তাই প্রতিবাদ জানাতে। আমাদের রাজ্যের ছেলেদের কাজের ব্যবস্থা আপনারা করতে পারবেন না, তাদের অপমান করবেন, এই জিনিস চলতে পারে না, এই জিনিস চলতে পারে না। কয়েক হাজার ছেলে তাদের নেওয়া হয়েছিল পুলিশে, চাকরি হচ্ছে না। ঠিক আছে, সে বাড়িতে গিয়ে বললো আমি একটা পুলিশের কাজ পেয়েছি, সরকার কিছু টাকা দেবে। কত টাকা? নিম্ন মজুরিও দেবে। রাস্তায় দাঁড়িয়ে থাকো, অল্প টাকা নিয়ে বাড়ি যাও। একবার বলছে তোমার চাকরি চলে গেল, আবার বলছে আবার কয়েকদিন চাকরি করো, কতদিন করবে জানে না। তাদের জীবন নিয়ে রসিকতা হচ্ছে, তাদের পরিবারের কাছে তারা মুখ দেখাতে পারবে? কোন উপায় নেই, কিছু করার উপায় নেই। তাই জন্য পুলিশে গেছিল, যদি একটা কিছু হয়। যেমন হাজার
হাজার ছেলে হলো না। এই তৃণমূলের নেতারা সব দল বেঁধে নিয়ে গেছিল, সারদা করো, সারদায় টাকা লাগো, এজেন্ট হও, হাজার হাজার ছেলে। কি হবে এখন তাদের? কয়েকজন আত্মহত্যা করেছে, কি হবে কেউ জানে না। এই সরকার শুধু টাকাটাকে লুকিয়ে রেখেছে। এই যে ছেলেদের জীবন নিয়েছে, ছেলেমেয়ে স্কুলে কাজ হবে না, পুলিশে হবে না, সারদায় হবে না, কি করে? এ রাজ্যে কিচ্ছু হচ্ছে না, সব কাজ বন্ধ, কারখানা হচ্ছে না, বিদ্যুতের কারখানা হচ্ছে না, রাস্তাঘাট, হাইওয়ে, স্টেট হাইওয়ে হচ্ছে না, সড়ক সেতু হচ্ছে না, হাসপাতাল একটাও হয়নি 2.5 বছরে। তাহলে কোথায় কাজ হবে? কোন জায়গায় কাজ হচ্ছে না। এই অবস্থা চলতে পারে না। এই জন্য আমরা সেখানে প্রতিবাদ জানাতে, আমরা এসেছি প্রতিবাদ জানাতে। গ্রামে হাহাকার পড়ে গেছে। বামফ্রন্টের সময় এই অবস্থা ছিল না। 3 বছর ধরে একটু একটু করে কমে যাচ্ছে আমাদের চাষ, ধান উৎপাদন কমে গেছে, আগামী দিনে আরো কমে যাবে, ভয়ঙ্কর অবস্থা হবে। কৃষকের ঋণ নেই, বীমা ইন্স্যুরেন্স নেই, ফসলের দাম পাচ্ছে না। তাহলে কেউ সব করে আত্মহত্যা করে? যে মানুষগুলি আত্মহত্যা করলো কে দায়ী? সরকারের পক্ষ থেকে একজন তো দেখতেও দেবো না, কেন আত্মহত্যা করলো? আমরা তারই প্রতিবাদ করতে এসেছি, তারই প্রতিবাদ করতে এসেছি। এই অবস্থা চলতে পারে না। আমরা প্রতিবাদ করতে এসেছি। দিনের পর দিন শুধু কথা বলছে সরকার, আর গরিব মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ বাজারে যাচ্ছে, হাত পড়ে যাচ্ছে। সব জিনিসের দাম, খোলা বাজারে চালের দাম 30 টাকায় পৌঁছেছে, চাল, চিনি, গম, সর্ষের তেল সবকিছু, সবজিও। সরকার কি করছে? বাজারে বাজারে ঢুকে মন্ত্রীরা মজা নিচ্ছেন, কিছু করতে পারছেন না। আমরা তার প্রতিবাদ করতে এসেছি। আর তার পাশে আমরা দেখছি একটা সরকার, এই যে ছেলেদের এই অবস্থা, এই জিনিসপত্রের দাম, এসব নিয়ে কোনো চিন্তা নেই, ভাবনা নেই। এই সরকারকে চিনুন, প্রতিদিন কাগজ খুলুন, বড় বড় বিজ্ঞাপন আর ছবি, শুধু ছবি, শুধু ছবি। আমরা তো সরকারে ছিলাম, সরকারের পয়সায় কোনদিন ছবি ছাপাইনি তো। লজ্জা করে আমি ছবি ছাপাতে নিয়ে, সরকারের পয়সা নিয়ে। কার পয়সা? যা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে তার কিচ্ছু হয়নি, শুধু বিজ্ঞাপন দিয়ে রেখে দাও। কারখানা হচ্ছে, হয়নি, হাসপাতাল হয়নি, একটা সেতু হয়নি। বিজ্ঞাপন দেখলে কে বুঝবে? আর যেটুকু হয়েছে সে সেতুই বলুন, স্কুলই বলুন, রাস্তাই বলুন, ব্রিজই বলুন, আমাদের সময় তৈরি করা, সেখানে নীল রং লাগিয়ে দিচ্ছে। মানে নীল রং লাগিয়ে দিচ্ছে মানে ওটা আমরা করেছি। সরকার, এই সরকার যে লাখ লাখ টাকা খরচ করছে, সেই টাকা কার টাকা? সে টাকা আপনার আমার টাকা, সে টাকা হিসাব দিতে হবে না। বিধানসভায় হিসাব দিতে হবে না, কেন খরচ করছেন? আর বিধানসভায় তো যদি হিসাব না দেন, মানুষের কাছে হিসাব দিতে হবে এই লাখ লাখ টাকা কোথায় খরচ করেছেন।
কারণ আপনার টাকা আমার টাকা। আমরা এইসবের প্রতিবাদের জন্য এখানে এসেছি। আমরা এখানে এসেছি সরকারকে হুঁশিয়ারি দিতে। এভাবে চলতে পারে না। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, যেখানে চাইছে হতে পারে। কোথায় গিয়ে দাঁড়াবে রাজ্যের আইন শৃঙ্খলা? সর্বনাশী অবস্থা হচ্ছে। তাই আমরা হুঁশিয়ারি দিতে এসেছি। সমাজ বিরোধীরা সমাজের মাথায় উঠে বসেছে। সমাজ বিরোধীরা দেশ চালাবে, সমাজের মানুষ চালাবে। আমরা সেই হুঁশিয়ারি দিতে এসেছি। মহিলাদের উপর অত্যাচার দেখবেন একটা দিনও বন্ধ হচ্ছে না, প্রতিদিন বাড়ছে। আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে কোন মহিলা পার পাচ্ছেন না, কোন নিরাপত্তা নেই। আমরা জানতে চাই কবে শেষ হবে এই জিনিস, কবে বন্ধ হবে এই ভয়ঙ্কর রাজত্ব। এইসব কৈফিয়তের জন্য আমরা এখানে এসেছি। আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের মুখ বন্ধ করা যাবে না, আমাদের মুখ বন্ধ করা যাবে না। এই লোক লাখ মানুষ এখানে এসছেন, কারোর মুখ বন্ধ করা যাবে না। আমরা প্রতিবাদ করব, আমরা সরকারকে হুঁশিয়ারি দেব। অনেক কুৎসা হয়েছে আমাদের বিরুদ্ধে, জীবন নিয়ে নন্দীগ্রাম নিয়ে অনেক কুৎসা হয়েছে। এখন কি হচ্ছে? শিবুর শ্মশান, নন্দীগ্রামে নরকুণ্ড হচ্ছে, কিচ্ছু হয় অন্ধকার। আমাদের মুখ বন্ধ করা যাবে না, কারণ আমাদের এখন এই হাজার হাজার মানুষ যারা মুখ খুলতে আরম্ভ করেছেন, তারা পথ চলতে আরম্ভ করেছেন। আমাদের এই যে কর্মী দল, এই কর্মী দলকে মাথা নিচু করা যাবে না, এই হচ্ছে আমাদের বিশ্বাস। লাল ঝান্ডা কখনো আত্মসমর্পণ করে না, লাল ঝান্ডা কোনদিন আত্মসমর্পণ করেনি, করবে না। সামনের দিকে আমাদের এগোতে হবে। সেই শপথ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমাদের কর্মীদের সামনে। তাই আমার আবেদন, সামনের লড়াইটা বড় লড়াই। লড়াই হচ্ছে লোকসভার লড়াই। শুনলেন, আমরা কংগ্রেসের বিরুদ্ধে, আমরা বিজেপির বিরুদ্ধে, আমরা চাইছি একটা নীতির বিরুদ্ধে ভিত্তিতে দাঁড়াতে। নরেন্দ্র মোদী এখানে এসে বলছে আপনাদের হাতে দুটো লাড্ডু, এক নরেন্দ্র মোদীর লাড্ডু আর একটা তৃণমূলের লাড্ডু। ও লাড্ডু তো ছোড়ে না, ও লাড্ডু খেলে পস্তাতে হবে। আপনারা জানেন লাড্ডু খেলে পস্তাতে হবে। নরেন্দ্র মোদীর লাড্ডু কে? নরেন্দ্র মোদী। অনেক কথা আছে ওর নিয়ে, দাঙ্গা টাঙ্গা নিয়ে তুলনা করছে আমাদের সঙ্গে। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার গরিব মানুষকে জমি পেয়েছিল, গুজরাটে গরিব মানুষ জমি পেয়েছে না। গরিব মানুষ পঞ্চায়েত করেছিল, সেই পঞ্চায়েত গুজরাটে আছে না। আমাদের শহর গ্রামের গরিব ছেলে মেয়েরা লেখাপড়া শিখেছে, ৯৯ ছেলে মেয়ে স্কুলে গেছে। মেয়েরা গুজরাটে লেখাপড়ায় এগিয়েছে না। আমাদের রাজ্যে কিছু কাগজ ঝাঁপিয়ে পড়েছে। মোদীর মতো উন্নয়ন শুনে আপনারা, মোদীর উন্নয়ন মানে বড় বড় পুঁজিপতিদের কাছে শ্রমিকরা নতজানু হয়ে মাথা নিচু করে বসে থাকুন। আমরা ওই উন্নয়ন চাই না। আমরা চাই গরিব মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নয়ন। তাহলে দেশ এগোতে পারবে। নরেন্দ্র মোদী তৃণমূল হাত ধরলে সর্বনাশ। এ রাজ্যের মাটিতে আমরা কিছুতেই তা দেবো না।
আমরা দিল্লিতে একটা বিকল্প সরকার করতে চাই। ভুল কথা হবে বিকল্প নীতি। বিকল্প নীতি মানে কে প্রধানমন্ত্রী হবে সেটা আমাদের বড় চিন্তা না। আমাদের চিন্তা দিল্লি সরকার সবার জন্য রেশন ব্যবস্থা করবে কিনা, সস্তায় রেশন, এপিএল বিপিএল না, সবার জন্য রেশন। এই হচ্ছে নীতি। দিল্লি সরকার ডিজেল পেট্রোলের দাম নিজেরা ঠিক করবে, বাজারে ছাড়বে না। গরিব মানুষ না পারলে দাম বাড়াবে না, এই নীতি। দিল্লি সরকার গ্রামের গরিবকে চলে যাবে, এই নীতি। দিল্লি সরকার ব্যাংক এলআইসি বেঁচে যাবে না, এই নীতি। আমাদের কয়লা খনি বেঁচে যাবে না, এই নীতি। এই সব নীতি নিয়েই দিল্লিতে আমাদের বিকল্প সরকারের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আপনাদের আর সময় নেব না। সবশেষে আমার আবেদন জানাবো, এই ব্রিগেড সমাবেশের পর আমাদের ছড়িয়ে পড়তে হবে প্রতিটি জেলায়, ছড়িয়ে পড়তে হবে প্রতিটি গ্রামে, ছড়িয়ে পড়তে হবে প্রতিটি পাড়ায় পাড়ায়। মনে রাখবেন, চেষ্টা করবে ওই পঞ্চায়েতের মতন ভোট করতে, চেষ্টা করবে ওই পৌরসভার মতন ভোট করতে। আপনাদের প্রস্তুত হতে হবে যাতে ওই সন্ত্রাসের মুঠো আমরা চেপে ধরতে পারি, কিছু চাই আমরা করতে পারবো না। তার জন্য প্রস্তুতি হতে হবে প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়। আপনারা ফিরে যান, তার জন্য প্রস্তুত হন। এই আবেদন জানিয়ে আপনাদের আরেকবার নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। বাইপাসের সামনে আরএসপি একটি অফিস, আজকে সেটা দখল করেছে টিএমসি। আরএসপির পতাকা, আরএসপি আর আগেই ঘোষণা করেছি ইলেকট্রনিক মিডিয়া তুলছে, ওবি ভ্যান দিয়ে তা দেখাচ্ছে, তা কেটে দিয়েছে যাতে জেলায় জেলায় মফস্বলে সব জায়গায় মানুষ দেখতে না পায়। আমি সহ 15 জন বক্তা ছিলাম। কেউ না কেউ বলবেন হয়নি, সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে